Hello everyone, welcome to my channel K and Caring Family. Welcome to another video. আজকে আমার সাথে চলে এসেছে আমার বাবা কেশব চন্দ্র চট্টোপাধ্যায়, যিনি হচ্ছেন ফিনান্সিয়াল ম্যানেজার, আবার এলআইসি চিফ অ্যাডভাইজার, চেয়ারম্যান ক্লাব মেম্বার, আরও অনেক ডেজিগনেশন আছে। তো আর ভিডিও না বাড়িয়ে শুরু করি আজকের টপিক। আজকের টপিক হচ্ছে আমাদের পেনশন স্কিম। তো যাদের যাদের দরকার তাদের তো অবশ্যই লাগবে, যারা ইনভেস্টমেন্ট করতে চাও নিজের ভবিষ্যতের জন্য সবারই লাগবে। তো শুরু করি আমাদের আজকের ভিডিও। নমস্কার, আমি কেশব চট্টোপাধ্যায়। আমার পরিচয় তো আগেই দিল। আমি দীর্ঘ 28 বছর ফাইন্যান্সিয়াল মার্কেটে আছি। ফাইন্যান্সিয়াল মার্কেটে সর্বক্ষেত্রে বিচরণ করি। ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ডিফারেন্ট টাইপ অফ ইন্স্যুরেন্স, মেডিক্লেম থেকে ফায়ার, বার্গলারি, আর্থকুয়েক, কার, এক্সেট্রা। তো এর আগে একটা ভিডিও খুব সম্ভবত করেছি, আজকে এটা নিয়ে দ্বিতীয় ভিডিও। প্রথম প্রশ্ন, পেনশন পরিকল্পনা কি এবং ভারতে এটি কিভাবে কাজ করে? পেনশন পরিকল্পনা কি? তো পেনশন শুনলেই আমাদের অনেকেরই একটু ভালো লাগে। পেনশন, বাহ, আমার অবসরের সময় খেয়ে পরে বাঁচতে পারবো, ঘটনাটা এরকমই। তবে পেনশনের যদি পেনশন ইংলিশ শব্দ, এটাকে যদি বাংলা করি বা বাংলা প্রতিশব্দ দিই, তবে বলা যায় উত্তরবৃত্তি বা অবসরকালীন ভাতা। তো এটা আমাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এমপ্লয়াররা একটা কর্মচারী সারা জীবন সে তার যে পরিষেবা প্রদান করলো, তার জন্য আফটার রিটায়ারমেন্ট, অবসর প্রাপ্তের পর সেই কর্মচারীকে একটা ভাতা বা যেটা সে সারা জীবন পেয়ে থাকেন, এবং শুধু তিনিই না, তিনার অবর্তমানে তার পাউস পেয়ে থাকেন, বা এরও অন্যরকম ব্যবহার আছে। কখনো অবিবাহিত মেয়ে যদি থাকে তাদের অবর্তমানে, বা ডিভোর্সি মেয়ে যদি থাকে তিনারাও পেয়ে থাকেন। তো পরিসংখ্যান কি বলছে? বর্তমানে ভারতবর্ষে সরকারি বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারগুলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, তার কর্মচারী, আধা সরকারি কর্মচারী এবং কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশনও পেনশন প্রদান করে। সব মিলিয়ে 5.3% পর্যন্ত আমাদের টোটাল পপুলেশনের 5.3% পেনশন পায়। এর মধ্যে এনপিএস এবং অটল পেনশন যোজনা এগুলো অন্তর্ভুক্ত আছে। তাহলে 140 কোটি যদি জনসাধারণ ধরি, তার মাত্র 5.3% পেনশন পেয়ে থাকেন বর্তমানকালে। আচ্ছা, এরপরেও আরেকটা কথা সংযোজন করি। আরেকটা ব্যাপার আছে, যেমন আমি আমার বিগত 28 বছর এই পরিষেবা প্রদানকালে আমি প্রায় 700 থেকে 800 লোকের মধ্যে পেনশন পলিসি বিক্রি করেছি। সেটাকে পেনশন বলে না, সেটা টেকনিক্যাল টার্ম হচ্ছে অ্যানুইটি। আমি যে পরিসংখ্যান দিলাম সেই পরিসংখ্যানগুলো কিন্তু এর বাইরে। যেমন আমি 600-700 বা 800 জনকে বিক্রি করেছি, এরকম অনেককেই বিক্রি করেছেন। এটাও একটা বড় সংখ্যা আছে। এগুলো সাধারণত অ্যানুইটি। পরে বিস্তারিত বলছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের পেনশন পরিকল্পনার মধ্যে বিলম্বিত বার্ষিক এনপিসি, ইউলিপ এগুলো কি পাওয়া যায়? মানে কি কি ধরনের পেনশন পরিকল্পনা এখন আছে? পেনশন পরিকল্পনা আমি এমপ্লয়ার এমপ্লয়ি ওই স্কিমগুলো বাদ দিয়ে বলছি। এখন 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন পেনশন সিস্টেম চালু করেছে, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম 2003 সালে চালু হয়েছে। এর রেগুলেটরি অথরিটিকে আমরা জানি, বিভিন্ন সংস্থার রেগুলেটরি অথরিটি আছে। ব্যাংকের যেমন আছে আরবিআই, ইন্স্যুরেন্স সেক্টরে যেমন আছে আইআরডিএ, তেমনি এরও আছে পিএফআরডিএ, পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। 2003 সালে এটা চালু হয়। এই সংস্থা মূলত এনপিএস আর অটল পেনশন যোজনা, এই দুটো পরিষেবা রেগুলেটর করে সারা ভারতবর্ষ জুড়ে। এখন বিভিন্ন সরকারি সংস্থাতে এনপিএস চালু হয়েছে। এছাড়া এনপিএস এখন ওপেন, যে কেউ করতে পারে, মানে যে কোনো ব্যক্তি পেনশন নিতে পারেন এগুলোর মাধ্যমে। এছাড়া এই যে আমি একটু আগে বললাম, আমি অনেক 700-800 পেনশন স্কিম বিক্রি করেছি। আমাদেরও
এই ধরনের স্কিম আছে, বিভিন্ন বিমা সংস্থা যেটা IRDA দ্বারা পরিচালিত, তারাও পেনশন স্কিম বিক্রি করে। এই পেনশন স্কিম দুই ধরনের, এগুলোকে আমরা অ্যানুইটি বলি। এই অ্যানুইটি স্কিম দুই ধরনের, একটা হচ্ছে ডেফার অ্যানুইটি মানে বিলম্বিত পেনশন, আর একটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি, এখন থেকেই পেনশন, আজকে পয়সা দিলাম কাল থেকে পাবো, কাল থেকে বলতে 1 মাস পর থেকে। আর ডেফার একটা সার্টেন টাইম পর, আমি আগে থেকে ডিসিশন নিলাম যে আমি 10 বছর পর থেকে নেব, বা 20 বছর পর থেকে নেব, বা 30 বছর পর থেকে নেব, সেই সময় আমি পাবো। আর এখন এই পেনশন নিতে অবসর জীবনও অতদিন ওয়েট করতে হয় না, আমার ইচ্ছা অনুযায়ী। আমার কাছে পয়সা থাকলে আমার আজকে 18 বছর বয়স, আজ থেকেই আমি পেনশন নিতে পারি। এই সিস্টেম ওপেন হয়ে গেছে, এগুলো বিভিন্ন ইন্স্যুরেন্স সংস্থার মাধ্যমে হয়, এই অ্যানুইটিগুলো। তো যদিও পেনশনের প্রয়োজন অবসরের পরেই, কিন্তু আমি ইচ্ছে করলে আগেও আমার সেকেন্ড ইনকাম জেনারেট করতে পারি। পরিকল্পনায় আদর্শভাবে কার বিনিয়োগ করা উচিত? সেলফ এমপ্লয়েড না বেসরকারি না সরকারি কর্মচারী, এটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? পেনশন যার প্রাণ আছে, যে জীবিত, যার 18 বছর বয়স হয়ে গেছে, যার ইনকাম আছে, তাদের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ কর্মক্ষম, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে কাজকর্ম করবে, তারপর আস্তে আস্তে তার জরা আসবে, সে কার্যক্ষমতা হারাবে, তখন তার কি হবে? সেই জন্যই পেনশন। তো যত আগে থেকে আমি পেনশন পরিকল্পনা করব, তত কম পয়সার বিনিময়ে তত বড় পেনশন ফান্ড, পেনশন রাশি আমার তৈরি হবে। আমি নির্দিষ্ট বয়সে উপনীত হলে আমি পেনশন পাবো। পেনশনটা প্রয়োজন কখন? যখন আমার কর্মক্ষমতা থাকবে না, সেই জন্য। তাহলে পেনশন জীবনের শুরু থেকেই শুরু করা প্রয়োজন। কী ধরনের পেনশন? এক্ষুনি বললাম পেনশন দুই ধরনের আছে, একটা ডেফার, একটা ইমিডিয়েট। তো আমার যদি লামসাম ফান্ড থাকে, তা আমি ইমিডিয়েটটাও নিতে পারি, আর রেগুলার প্রিমিয়াম দিয়ে বা কন্ট্রিবিউশন দিয়ে আমার তো ওই 60 আমি চিন্তা করলাম হয়তো 50 বছর বয়স থেকে পেনশন নেব। আমি সবে একটা কাজে ঢুকেছি, শুধু কাজ বলে না, ব্যবসাও কাজ, ব্যবসা করি বা যে কোনো প্রফেশনের মাধ্যমে আছে, আমি ডাক্তার হতে পারি বা যে কোনো প্রফেশনের মধ্যেই থাকতে পারি। তো আমি আজ থেকেই পেনশন পরিকল্পনা শুরু করতে পারি। একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আমি পেনশন নেব, এবং অ্যাট দ্য সেম টাইম আমার সেকেন্ড ইনকাম রূপে আমি এখন থেকেও আর একটা শুরু করতে পারি, যদি আমার কাছে ফান্ড থেকে থাকে। তো আইডিয়াল সময় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কর্মজীবন শুরুর যত শীঘ্র সম্ভব পেনশনের আওতায় আসা উচিত। কোন বয়সে একজন আদর্শভাবে পেনশন বিনিয়োগ করা উচিত? এখনই আমি যেটা বললাম তার মধ্যেই উত্তরটা ভরা আছে। সে যে বয়সে চাকরি পেল বা ব্যবসা শুরু করলো বা তার কর্মসংস্থান হলো, সে আয় করতে শুরু করলো, সেই বয়সেই। সে যদি তার 30 বছর বয়স হয় 30 বছরই, তার যদি 20 বছর বয়স থেকে ইনকাম শুরু করে 20 বছর বয়স থেকেই। কারণ কি, আমরা সাধারণত 50 বা 60 বা 55, 50-এর পর থেকে অবসরকালীন ভাতা নিতে শুরু করি, আমরা যদি প্রফেশনাল পার্সন হই। আর চাকরিজীবী হলো তো 60 বছর বা কোনো চাকরির 65 বছর রিটায়ারমেন্ট, তার সঙ্গে রেখে অবসরকালীন সুবিধা শুরু হয়। তাই জন্য যত শীঘ্র সম্ভব চাকরি পাওয়ার পর থেকেই। কারণ পেনশন পরিকল্পনা করার সময় আরেকটা জিনিস হচ্ছে মুদ্রাস্ফীতিটা মাথায় রাখতে হবে। কারণ বর্তমানে 2 জনের বা 3 জনের সংসার চালাতে যদি 40-50 হাজার টাকা লাগে, আজকে যদি আমার 30 বছর বয়স হয়, তাহলে আমার যখন 60 বছর বয়সে উপনীত হব, এইটা কম করে সেই 30 বা 40 হাজার 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। কারণ মুদ্রাস্ফীতি টাকার ভ্যালু নিয়মিত কমাচ্ছে। প্রতি 12 বছর অন্তর সম্ভবত ডবল টাকা, আজকে যদি 40 হাজার টাকা রাখে, 12 বছর পর সেটা 80 হাজার লাগবে, এইভাবে বাড়ে। তাই জন্য অবসরকালীন চিন্তাটা এখনকার মার্কেট ভ্যালু না, আমি যে সময় চাইছি পেনশন নেব সেই সময় মার্কেট ভ্যালু কী হতে পারে তার উপর বিচার করে নেওয়া উচিত। এগুলো আমরাই ক্যালকুলেশন করে দিই, তার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। তাহলে ক্যালকুলেশনের প্রসঙ্গে যখন এলাম, তখন যদি ধরো 60 বছর বয়সে আমি মোটামুটি একটা ভালো টাকা নিতে চাই, 40,000 ধরলাম 60 বছর বয়সে, তাহলে আমাকে কত টাকা আর কত বছর বয়সে মোটামুটি বিনিয়োগ করা উচিত? 60 বছর বয়স থেকে যদি আমি 40 হাজার টাকা নেব চিন্তা করি, আজকের ভ্যালু বা তখনকারই ভ্যালু বলছি,
তাহলে বছরে সেটা কত হয়? 4 × 12 = 48, 4,80,000 মানে 5 লক্ষ টাকা। তাহলে আমাকে পেনশন ফান্ড চিন্তা করতে হবে। আমার যখন 60 বছর বয়স হবে তখন আমার পেনশন ফান্ড কত হওয়া উচিত, এইভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে। তো সেই অনুযায়ী আমার কাছে কোনো ক্যালকুলেটর নেই, মোটামুটি বলা যায় যে 50 লক্ষ টাকা যদি আমি আমার 60 বছর বয়সে রাখি, আমার বয়স, আমি এজেড পারসন, একটা 30 বছর বয়সী ছেলে বা মেয়ে যে আজকে কর্মজীবনে প্রবেশ করলো, সে চিন্তা করলো আমার 30 বছর পর আমার ফান্ড ভ্যালু, পেনশনের ফান্ড ভ্যালু 50 লক্ষ টাকা হবে। তাহলে সে পেনশন পেতে পারে 3 লক্ষ টাকা বছরে, মানে মাসে 3 × 8 = 24, 25-26 হাজার টাকা। এইভাবে ক্যালকুলেশন করতে হবে, বা আমরাও এগুলো গাইড করে থাকি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 20 বছর বয়সে কেরিয়ার শুরু করলে তাহলে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পেনশন পরিকল্পনা কি কি হতে পারে? 20 বছর বয়সে যে ব্যক্তি বা ব্যক্তিনী 20 বছর বয়সে কর্মজগতে প্রবেশ করলো, প্রথমে দেখতে হবে তার এমপ্লয়ারের থেকে তার পেনশনের প্রভিশন বা সংস্থান আছে কি না। যদি থেকে থাকে ভালো, তবে সেটাই শেষ না, কারণ বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি মানুষের লংজিভিটি, মানুষের আয়ু অনেক বেড়ে গেছে। তার ফলে আমার এমপ্লয়ার যে আমাকে অবসরকালীন পেনশনটা দেবে সেই সময়ে, কারণ চিকিৎসার জন্য এখনকার দিনে ব্যয় অনেক বেশি হচ্ছে, সেই ফলে আমার বিকল্প ইনকামের ব্যবস্থা বা দ্বিতীয় পেনশন যদি আমি শুরু করে রাখতে পারি, আমার থাকলে তো ঠিক আছে, আমি আরেকটা করে রাখলাম। আর যদি আমার পেনশন কোনো নাই থাকে, এখনকার বড় বড় প্রাইভেট অর্গানাইজেশান মাইনাপত্র প্রচুর দিচ্ছে, রিটায়ার করে বড় মূল্যের অর্থও দিচ্ছে, কিন্তু তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি বা পেনশন বলে কিছু নেই। এই স্তরের এমপ্লয়ীদের বা ব্যবসায়ী যদি হয়, তাহলে শুরুতেই এই আমি যে কথাগুলো বললাম, মানে ডেফার অ্যানুইটি, এই ধরনের পেনশন ফান্ডে তাদের বিনিয়োগ করা উচিত। এইগুলো মূলত স্টক মার্কেটে বেশিরভাগ বিনিয়োগ হয়। তবে আজকে আমরা যে পরিস্থিতি এখানে আলোচনা করছি, বিগত 20 দিনে যদি স্টক মার্কেট পর্যালোচনা করি, তাহলে দেখব 10.5% স্টক মার্কেট পড়ে গেছে। তার বিভিন্ন কারণ আছে, ভূ রাজনৈতিক কারণ। এটা তো সবসময় দীর্ঘস্থায়ী হয় না, একটা দিন পরেই দুর্যোগ কেটে যাবে, আবার মার্কেট উঠবে। কিন্তু ধরুন যেদিন আমার রিটায়ারমেন্ট, আমার ফান্ড ভ্যালু যেদিন ক্যালকুলেশন হবে, দেখা গেলো এইরকম দুর্যোগ সেই দিন এসেছে, হতেই পারে 100 জনের মধ্যে 1 জনের হয়ে যেতেই পারে। যেমন এখন যারা রিটায়ার করছে, এনপিএস থেকে অবসর নিচ্ছে, তার পেনশনটা নির্ধারিত হবে ফান্ড ভ্যালুর উপরে, কিন্তু দেখা গেল ফান্ডটা পড়ে গেছে। এই ধরনের পরিস্থিতি আসতেই পারে। তাই জন্য এই পেনশন ফান্ডগুলোই 4টে বিকল্প আছে। একটা হচ্ছে বন্ড, একটা সিকিউর, একটা ব্যালেন্স, একটা গ্রোথ। গ্রোথ মানে বেশিরভাগ টাকাটাই স্টক মার্কেটে যায়, বন্ড মানে কোনো টাকাই স্টক মার্কেটে যায় না, গভর্নমেন্ট সিকিউরিটিতে বিনিয়োগ হয়। তাই জন্য আমি যদি এই পেনশন ফান্ডগুলো চয়েস করি, তো আমার রিটায়ারমেন্টের অন্ততপক্ষে 1 বছর আগে থেকে এই ফান্ডগুলোকে কনভার্ট করা উচিত। সেটা যদি গ্রোথ অপশনেই রাখা উচিত, কিন্তু 1 বছর আগেই সেটা বন্ডে বা সিকিউরে কনভার্ট করলে, এই বর্তমান পরিস্থিতি যেটা হয়েছে, সেই সময় যদি এরকম পরিস্থিতি আসে, সেই পরিস্থিতি আমরা সহজে বেরিয়ে আসতে পারবো। মানে আমার ফান্ডের ওই রকম অবচয় হবে না, অবমূল্যায়ন ঘটবে না, কারণ আগে থেকে আমি সিকিউর জায়গায় ঢুকে যাব। এগুলো মাথায় রাখতে হবে। তো প্রশ্নটা এটাও ছিল না, তবে এই ফান্ড চয়েসের জন্য আমি বলে দিলাম, এগুলো সাধারণত লং টার্ম ইউলিপ বা এনপিএস বা আমাদের মতন সংস্থা, মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যেসব পেনশন প্ল্যান আছে, সেগুলোই নেওয়া উচিত। আর কখনো যদি লামসাম হাতে এসে যায়, তখন ওয়ান টাইম সিঙ্গেল প্রিমিয়াম অ্যানুইটিগুলো নেওয়া উচিত। তাহলে একটা সুন্দর পেনশন তৈরি হয়ে যাবে। তাহলে ধরো আমার এখন বয়স 23, আমি পরের বছর থেকে যদি কাজ করি, 24-25 ধরলাম, তাহলে তো আমি তখন থেকে পেনশনে বিনিয়োগ করতে পারি। তাহলে যদি তখন থেকে বিনিয়োগ করি, আমি যদি 58তে আমার পেনশন তুলি, তাহলে মোটামুটি আমার কত অ্যামাউন্ট থাকবে আমার পেনশনের জন্য? এইটা ওইভাবে বলা যায় না,
এটা ডিপেন্ড করছে আমি কত টাকা প্রতি মাসে পেনশন ফান্ডে বিনিয়োগ করছি। আর কখনোই এক ফান্ডে করব না। বর্তমানকালে আমি একটু আগে বলেছি অটল পেনশন যোজনা, এটাতে ম্যাক্সিমাম 5000 পেনশন নেওয়া যায়, দ্যাট ইজ গ্যারেন্টেড, এটা গ্যারেন্টি দেওয়া আছে। তো আমরা প্রথমেই একটা স্বল্প মূল্য এটাই বিনিয়োগ করব, অটল পেনশন যোজনা। তারপর কিছুটা এনপিএসে করব, কিছুটা আইআরডি এর যে পেনশন ফান্ডগুলো আছে তাতে করব। এইগুলো নিয়ে আমরা ফান্ডটা শুরু করব। তারপর ভবিষ্যতে এগুলোকে আমরা বাড়াতেও পারি, কন্ট্রিবিউশন বাড়াবো। তো একটা সার্টেন টাইম পরে আমার পেনশন ফান্ডটা গ্রোথ হবে, স্টক মার্কেটে বিনিয়োগ হবে। আমার রিটায়ারমেন্টের, আমার পেনশন নেওয়ার 1-2 বছর আগে ফান্ডটাকে আমাকে শিফট করতে হবে। শুরুতেই লং টার্মে আমি গ্রোথে দেব, কিন্তু আমার যখন টার্গেট সময় চলে আসবে তার 1 বছর 2 বছর আগে থেকে এগুলোকে সিকিউরে বা বন্ডে কনভার্ট করব। তাহলে স্টক মার্কেটের ডাউনফল এগুলো আমার ফান্ডে কোনো রকম প্রভাব বিস্তার করবে না। তো মোটামুটি আমার কীরকম আয় হবে তার একটা পোর্শন, অ্যাটলিস্ট 10% আমি পেনশন ফান্ডে বিনিয়োগ করব এবং ক্রমশ এটা বাড়াবো। ভবিষ্যতে আমার ইনকাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটাও আমি বাড়াবো। মানে একের বেশি স্কিমে ইনভেস্ট করা যায় পেনশন স্কিম? অবশ্যই বিভিন্ন স্কিম আছে, কোনোটার নাম এনপিএস, কোনোটার নাম অটল পেনশন যোজনা। আমাদের এলআইসিতে বিভিন্ন পেনশন স্কিম আছে, সবগুলোতেই আমরা করতে পারি। এলআইসির কয়েকটা পেনশন স্কিমের নাম? এলআইসির বর্তমানে 2 ধরনের পেনশন স্কিম আছে। একটার নাম হচ্ছে, একটা স্ট্রাকচারালি গঠন হচ্ছে ডেফার অ্যানুইটি আর ইমিডিয়েট অ্যানুইটি। ইমিডিয়েট অ্যানুইটি এগুলো আফটার রিটায়ারমেন্ট অনেকেই নিয়ে থাকেন। এগুলো ওয়ান টাইম টাকা দিয়ে দিলাম, আমি পরের মাস থেকে পেনশন পেতে শুরু করছি, লাইফ টাইম গ্যারেন্টেড। এবং এটা মজার কথা কি, এর কখনো কমবে না। আমরা ভারতবর্ষের ইন্টারেস্ট রেট আমি ছোটোবেলায় 12% দেখেছি, আজকে সেটা ডাউনফল হয়ে কমে কমে 6% এসছে, ভবিষ্যতে আরও কমবে। একটা দেশের অগ্রগতির সঙ্গে ইন্টারেস্ট ডিপেন্ড করে। আমার রিভার্স রেশিওতে যে দেশ যত উন্নত তার ইন্টারেস্ট তত কম। আমরা পাশ্চাত্য দেশের ইন্টারেস্টগুলো নিয়ে যদি অধ্যয়ন করি তাহলে আমরা এগুলো দেখতে পাবো। ইন্ডিয়াও তাই। আজ থেকে 20 বছর আগে ইন্ডিয়ার আর্থিক অগ্রগতি যা ছিল এখন অনেক অনেক উন্নত হয়েছে, ওই জন্য ইন্টারেস্টও কমছে। এটা নিয়ে অন্য একদিন ভিডিও করা যেতেই পারে, কারণ এইখানেই সব কথা বলতে গেলে এটা দীর্ঘায়িত হবে। তাই জন্য আমাদের ইমিডিয়েট অ্যানুইটিগুলো আমি আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে যেগুলো 9%, 9.5%-এ ডিস্ট্রিবিউট করেছিলাম, যারা নিয়েছিলেন তারা এখনও সেই 9.5%, 9%ই পাচ্ছেন। আমার নিজেরও 9.5% পাচ্ছি আমি একটাই, কারণ তখন ইন্টারেস্ট রেট 9%, 9.5% ছিল। কিন্তু আজকে তো ইন্টারেস্ট রেট নেই। আজকে আমি যেটা বিনিয়োগ করব, আজকের ইন্টারেস্ট রেট যেটা, সেটা ওই অ্যানুইটি স্থির হয়ে যাবে এবং সেটা লাইফ টাইম আমি যতদিন সার্ভাইভ করবো ওটাই থাকবে। যেমন উদাহরণস্বরূপ বলি, আজকে একটা শিশু যে জন্মগ্রহণ করলো 3 মাস বয়স যদি হয়, আমি যদি মনে করি সেই শিশুর 18 বছর থেকে একটা সেকেন্ড ইনকাম দেবো বা পেনশন দেবো, তাও এখন সম্ভব। আমাদের একটা স্কিম চলছে, আজকে যদি কিছু স্বল্প টাকা বিনিয়োগ করি তাহলে 18 বছর পর থেকে সে একটা ক্যালকুলেশন আমি করে রেখেছি, আমি বলছি। অনেক আগেই আমার এক ক্লায়েন্ট এটা চাইলেন, তাকে আমি এই স্কিমটাই দিলাম। তো সেই বাচ্চার বয়স 17 বছর। তার বাবা বললেন ভবিষ্যতে তো পেনশন থাকবে না, এমন কিছু করে দিন যাতে ওর একটা বিকল্প ইনকাম হয়। আমি বললাম 10 বছর পর থেকে পেতে শুরু করবে এবং টোটালটাই গ্যারেন্টেড, এবং এই গ্যারেন্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও দেওয়া আছে। তো আপনাকে এখন মাত্র 5,28,000 টাকা দিতে হবে। 10 বছর পর থেকেই ওই বাচ্চার সেকেন্ড ইনকাম শুরু হয়ে যাবে, 1 লক্ষ টাকা করে পার ইয়ার। আপনারা হিসেব নিকেশ করে দেখতে পারেন রেট অফ ইন্টারেস্ট কত হয়, এবং এটা গ্যারেন্টেড। শুধু তাই নয়, কালের নিয়মিত সেই প্রিয় বাচ্চাও একদিন বিদায় নেবে, তার 80-তে হোক, 85-তে হোক বা 90 হোক, তখন কি হবে? টাকাটা কি কেউ কিছু পাবে না? তা না, সেখানেও গ্যারেন্টি দেওয়া হচ্ছে। তার অবর্তমানে তার নমিনি 16,80,000 টাকা ফেরত পাবে। তাহলে আজকে তার গার্জেন যদি 5,28,000 টাকা বিনিয়োগ করে দিতে পারে, যে বাচ্চার বয়স 17, তার যখন 10 বছর পর থেকে সে প্রতি বছর 1 লক্ষ টাকা করে লাইফ টাইম পাচ্ছে, কখনো কমবে না। তার অবর্তমানে তার নমিনি আবার 16,80,000 টাকা পেতে পারে।
এটা নিউবর্ন বেবির ক্ষেত্রেও সম্ভব। তার গার্জেন মনে করলো যে 18 বছর বয়স থেকে সেকেন্ড ইনকাম তার জেনারেট করতে চায়, সেক্ষেত্রে এই বিনিয়োগের পরিমাণ অনেক কমে যাবে, কিন্তু 5,28,000 না, তার ক্ষেত্রে আরও কম দিতে হবে। তো এই ধরনের স্কিম তো এখন খুব সুন্দর হয়েছে, যেসব গার্জেনদের বা পয়সা আছে, কোনো দাদু তার নাতির জন্য বা নাতনির জন্য করতে চাইছে, অনেকেই করে দিচ্ছে, এবং এগুলো টোটালি গ্যারান্টেড। তো আপনারাও যদি পেনশন স্কিম করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আরও ভালোভাবে ভালো করে বুঝতে পারবেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি আমি ফুল টাইম প্রিমিয়াম না দিই, আমি যদি হাফ দিই বা দিতে দিতে বন্ধ করে দিই, তাহলেও কি আমি পেনশন পাবো? খুব ভালো প্রশ্ন, কারণ বর্তমান দিনে কার চাকরি কতদিন স্টেবল হবে কেউ জানে না, সরকারি চাকরির বাইরে। তো বা কখনো আমার চাকরি থেকে অবসর নিতে হতেও পারে, তো আমি ফুললি কমপ্লিট করলাম না। তো বর্তমান দিনে যে স্কিমগুলো আছে আমাদের, এগুলো সবই মার্কেট ওরিয়েন্টেড স্কিম। এগুলো লকিং পিরিয়ড 5 বছর। তো 5 বছর পর থেকে আমি সেই ফান্ডে যে ভ্যালু হয়েছে সেই ভ্যালুটা নিয়ে বেরিয়ে আসতে পারি, আমার নিজের মতন তাকে ইউটিলাইজ করতে পারি, সেইগুলো নিয়ে পেনশন নিতে পারি। কিন্তু এনপিএসের ক্ষেত্রে সেই স্কোপটা কম, তাতে ন্যূনতম একটা কন্ট্রিবিউশন দিয়ে যেতেই হবে 60 বছর পর্যন্ত, বা যদি বন্ধ করে দেওয়া হয় সেই 60 বছর বয়সে গিয়ে পেনশন নির্ধারিত হবে। এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম আর এলআইসির পেনশন স্কিমের মধ্যে কিছু কি পার্থক্য আছে, বা কোনটা করলে বেশি সুবিধা, কোনটা করলে কিছু বেনিফিটস বেশি পাওয়া যায়? এলআইসির লামসাম দিয়ে ইমিডিয়েট অ্যানুইটি ব্যতি রেখে অন্য যে পেনশন স্কিমটা আছে, ওটা যদি দেখা যায় ওই এনপিএস আর ওটার মধ্যে স্ট্রাকচারালি কিছু পার্থক্য নেই। হ্যাঁ, তবে এলআইসির যেটা আছে তার কস্টিং একটু বেশি পড়ে। কস্টিং বেশি পড়লেও একজনের গাইডলাইনে থাকা যায় কখন কি করা উচিত। ওই যে একটু আগে বললাম, কখন ফান্ড থেকে কোন ফান্ডটা নেব, 4টে ফান্ড আছে, তারা গাইড করতে পারেন, বা সব সময় ফান্ড ভ্যালু আমরা দেখতে পারি, এনপিএসও দেখা যায়। আর এইগুলো সাধারণত যখন ফান্ডটা গ্রোথ হয়ে গেল, যখন পেনশন দিতে শুরু হয়, তখন এটা ইমিডিয়েট, ওই যে এক্ষুনি বলছিলাম না, ইমিডিয়েট অ্যানুইটিতে কনভার্ট হয়ে যায়। এনপিএস অ্যাজ এ হোল, এনপিএস কিন্তু পেনশন দেয় না, ওই সময় ইমিডিয়েট অ্যানুইটি, যেমন এলআইসির জীবন অক্ষয় বা আদার্স যেসব স্কিম আছে, এই স্কিমে ওই ফান্ড ভ্যালুটা ট্রান্সফার হয়ে যায়। সেটা এনপিএসের ক্ষেত্রেও তাই, দিয়ে পেনশন শুরু হয়। অতএব আলটিমেটলি দুটো স্কিমই একই জায়গা থেকেই পেনশন দেয়, কারণ এর দুটো পর্যায়, একটা আছে অ্যাকুমুলেশন পর্যায়, ফান্ডটা যখন গ্রোথ হচ্ছে, আর একটা ডিস্ট্রিবিউশন পর্যায়। ডিস্ট্রিবিউশন পর্যায়ে যেমন বিভিন্ন জায়গাতে নদী উৎপন্ন প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হয়, এই ফান্ডটাও সে এনপিএস হোক বা ওই এলআইসির সেপারেট স্কিম হোক, সেটা বিভিন্ন সোর্স থেকে এসে এক জায়গাতেই মিলিত হচ্ছে, মানে ডিস্ট্রিবিউশন এক জায়গা থেকেই হচ্ছে। তাই জন্য এই অ্যাকুমুলেশন পিরিয়ডে সেপারেট থাকতে পারে, কিন্তু যখন ডিস্ট্রিবিউশন কালে দুটোই এক। আচ্ছা, শুধুমাত্র মাসিক আয় নয়, যেমন ধরো আমি কোথাও ঘুরতে যাব অবসরের পর, বা আমি কিছু জুয়েলারিস কিনবো, আমার আদার্স কিছু সকালাত পূরণ করবো, সেসবের কথা মাথায় রেখেও কি পেনশন স্কিম কাস্টমাইজ করা যায়? অবশ্যই করা যায়, কারণ পেনশন স্কিমগুলো যখন আমার টার্গেট সময় অতিবাহিত করে ওটা যখন ভেস্ট হয়, মানে ওপেন হয়ে যায়, আমাকে যখন পেনশন দিতে শুরু করবে, সেই সময় তার অনেকগুলো অপশান চাওয়া হয়। তার মধ্যে একটা অপশান, আমি পেনশন ফান্ড কমিউট করব কি করব না। সেই সময় আমি যদি কমিউট করে নিয়ে কিছু অর্থ নিয়ে নিতে পারি, এটা মোটামুটি 1/3% অফ ফান্ড ভ্যালু থেকে 60% পর্যন্ত নেওয়া যায়। সেই নিয়ে আমি আমার ইমিডিয়েট গোলগুলো, ভ্রমণ, জুয়েলারি ইত্যাদি কিনতে পারি। এছাড়া একটু আগে বলেছিলাম, আমি যদি সরকারি চাকরি বা এমন জায়গাতে কাজ করছি যেখানে পেনশন আছে, তারপরেও আমি একটা পেনশন ফান্ড নিয়ে রেখেছি, তাহলে এই দ্বিতীয় পেনশনটা আমার ওই খরচা এক্সপেন্ডিচারের জন্য আমি বেয়ার করতে পারি, বহন করতে পারি। একটা পেনশন থেকে যে অর্থ রাশি পাচ্ছি, সেটা দিয়ে আমার ভ্রমণ, আদার্স হায়ার পারচেস এগুলো করতেই পারি। আচ্ছা, একজন হাউসওয়াইফ কি করে তার পেনশন করবে? মানে সে তো কিছু আয় করছে না, তো অন্য কেউ তার জন্য পেনশন স্কিম করে দিতেই পারে? অবশ্যই পারেন। প্রপোজার যদি তার পাউস হন বা অন্য কেউ হন, যে কেউ হতে পারে না, বাবা হতে পারে বা বিবাহিত মহিলাদের পাউস হতে পারে, তাহলে
করতেই পারেন, বা তিনার হাত খরচা থেকে কিছু সেভ করে তিনি পেনশন ফান্ড বিনিয়োগ করতেও পারেন, বা ইনাদের কাছে অনেক হাউসওয়াইফের কাছেই দেখা যায় লামসাম কিছু চলে এসছে বা এসে গেছে, সেইটা ওয়ান টাইম বিনিয়োগ করে ডেফার অ্যানুইটিতে রেখে পেনশন নিতেই পারে। ডেফার অ্যানুইটিতে মোটামুটি 9% পর্যন্ত পেনশন পাওয়া যায়, ম্যাক্সিমাম 5 বছরের ডেফার দিয়ে ওয়ান টাইম বিনিয়োগ এই রকম করা যেতেই পারে। পেনশনের যে আয়টা হয়, ইনকামটা, সেটা কি ট্যাক্সেবল না নন ট্যাক্সেবল? মানে আমি ধরো এখন দিচ্ছি, 60 বছর পর যখন পাচ্ছি বা যখনই নিচ্ছি আমি পাওয়াটা, ইনকামটা কি ট্যাক্সেবল? হ্যাঁ, ভালো প্রশ্ন। তবে বর্তমান দিনে যদি আমি চিন্তা করি যে পেনশন পাচ্ছি, বর্তমানকালে যদি আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই, তাহলে 12 মাসে 12 লক্ষ টাকা। গত বাজেটে আমাদের অর্থমন্ত্রী বলেছেন আপ টু 12 লাখ পর্যন্ত আয় ট্যাক্স ফ্রি, ট্যাক্সেবল, কিন্তু ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ফ্রি। তাহলে এই অর্থে এই ইনকামগুলো ট্যাক্স ফ্রি হচ্ছে, কিন্তু পেনশন কখনো ট্যাক্সেবল হয় না। সে যারা চাকরি করে পেনশন পান সেটাও যেমন ট্যাক্সেবল, আমি ইনকাম ট্যাক্স কনসালটেন্সিও করি, সেটাও যেমন ট্যাক্সেবল, এবং সেটা সেই চাকরিজীবীদের বেতনের সমপর্যায়ে একই সিস্টেমে ট্যাক্সেবল। তো পেনশনও ট্যাক্সেবল, কিন্তু বর্তমানকালে যে ট্যাক্স সিস্টেমটা হয়েছে তাতে ট্যাক্স দিতে হয় না আপ টু 12 লক্ষ পর্যন্ত ইনকামের উপরে। ভবিষ্যতে তো আরও বাড়বে, আজকে যেটা 12 লক্ষ আছে, আজ থেকে 20-25 বছর পরে এটা আরও বেড়ে যাবে। অতএব মোটামুটি বলতে পারি ট্যাক্সেবল হলেও আমাকে ট্যাক্স দিতে হবে না। 80cc 10A এর অধীনে কর সুবিধাগুলি পেনশনের সাথে কিভাবে সম্পর্কিত? এটা একটা ভালো প্রশ্ন, বছর 4-5 আগেও খুব ভালো প্রশ্ন ছিল, কিন্তু বর্তমানকালে এই প্রশ্নগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। কেন হারিয়েছে এটা বলতে গেলে একটা সেপারেট ভিডিও করতে হবে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত ভিডিও, তাহলে এটার বিশদ আলোচনা করা যাবে। তবুও আমি প্রশ্নটা হয়েছে তখন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 সেকেন্ড, যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আরও ভিডিও আসবে ইনকাম ট্যাক্স, নানা ধরনের LIC স্কিম, নানা ধরনের ভিডিও নিয়ে। সরি ফর ইন্টারাপ্টিং, এখন বলো। হ্যাঁ, তো ছন্দ কেটে গেল। এখন আমাদের ইনকাম ট্যাক্সের দুটো ওল্ড আর নিউ রেজিম। তো ওল্ডে ওই যে 80C 80CCC এই বেনিফিটগুলো আছে, এখনও আছে, আর নিউয়ে এগুলো নেই, কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তাই জন্য আর কেউ ওল্ডে যেতে চায় না, সবাই নিউয়ে নিতে চায়। এতে অনেক অনেক বেনিফিট, ট্যাক্সের স্ট্রাকচারগুলোও অনেক ফ্লেক্সিবিলিটি আছে। তাই জন্য ওই ট্যাক্স সেভিংসের দিকে আর কেউ যেতে চায় না, তাই জন্য ওটা এইখানে আলোচনা করছি না। ভবিষ্যতে যদি কোনো ট্যাক্স সংক্রান্ত ভিডিও হয় সেখানে আমি বিস্তারিত বলবো কার জন্য কোনটা সুইটেবল। আর রিটার্নটা তো ট্যাক্সেবল বলেই দিয়েছি। খুবই ভালো লাগলো আলোচনা করে, আমরা অনেক কিছু জানতে পারলাম পেনশন স্কিম সম্পর্কে। তো এটা খুবই হেল্পফুল এখন যারা কাজ করছো বা এখন যারা পেনশনের জন্য নিজে টাকা দিতে চাও, সবার জন্য ভীষণই হেল্পফুল। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আরও নানা ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ আমার বাবা মিস্টার কেশবচন্দ্র চট্টোপাধ্যায়কে, থ্যাংক ইউ ফর হিজ অ্যামেজিং ইনসাইটস। সো থ্যাংক ইউ। নমস্কার, সমাপ্ত করলাম।